প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদের কেবির মাধ্যমে ক্লাস 9-এর ইতিহাস যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে সেকেন্ড সেমিস্টারের জন্য, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ে মূল্যায়নের জন্য 2025 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রাতে স্কুল নম্বর 13, পেজ নম্বর 415, সেখানে যে প্রশ্নগুলো আছে বিভাগ ক, খ এবং গ এর, এই তিনটি বিভাগের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো, অর্থাৎ এমসিকিউ, এসকিউ টাইপের প্রশ্ন। 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্নের যে প্রশ্নগুলো আছে এই 13 নম্বর স্কুলের সমস্ত আমরা প্রশ্নগুলো আলোচনা করবো বিভাগ ক, খ এবং গ এর। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেই স্কুলগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, প্লে লিস্ট থেকে তোমরা পেয়ে যাবে, সেখান দিয়ে তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিতে পারবে। আজকে আমরা আলোচনা করবো এই 13 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে, ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তাহলে বিভাগ কতে দেখো দেওয়া বয়সে কি দেওয়া প্রশ্ন, একের দাগের সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 10টা প্রশ্ন আছে, 1 নম্বর করে এখানে 10 নম্বর দেওয়া হয়েছে। একের দাগের একের প্রশ্নে বলা হয়েছে কোন বিপ্লব 3টি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত? কোন বিপ্লব 3টি গৌরবময় দিনের বিপ্লব নামে পরিচিত? সেটা লিখবে অপশন বি, অর্থাৎ জুলাই বিপ্লব। 2-এর দাগে আছে ইয়ং ইটালি দল প্রতিষ্ঠিত হয়। ইয়ং ইটালি দল প্রতিষ্ঠিত হয় কখন? সেটা হবে 1830 খ্রিস্টাব্দে। 3-এর দাগে বলা হয়েছে কি কূটনীতির জাদুকর বলা হয়? কূটনীতির জাদুকর বলা হয়, সেটা হবে বিসমার্ককে, অপশন এ। এরপরে যেটা বলা হচ্ছে রাশিয়ায় ভূমিদাস মুক্তির ঘোষণাপত্র জারি হয়েছিল, সেটা হবে 1861 খ্রিস্টাব্দের 19 ফেব্রুয়ারি। এরপরে আছে যে প্রশ্নটা, সেটা হচ্ছে শিল্প বিপ্লব কথাটি প্রথম ব্যবহার করেন। তাহলে শিল্প বিপ্লব যে কথাটি সেটা প্রথম ব্যবহার করেন কে? অগাস্তে ব্লাঙ্কি, অপশন বি। 6 দাগের প্রশ্নে বলা হয়েছে সমাজতন্ত্রের বাইবেল কাকে বলে? লিখবে দাস ক্যাপিটালকে, অপশন বি। এরপরের যে প্রশ্নটা আছে দেখো সেখানে কি বলা হয়েছে, সেরাজেভো ছিল। তাহলে সেরাজেভো ছিল সেটা কি লিখবে? সেটা হচ্ছে এখানে তোমাদের অপশন সঠিক হবে বসনিয়ার রাজধানী, অর্থাৎ অপশন সি। এরপরে রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন। রাশিয়ার প্রথম জার উপাধি গ্রহণ করেন চতুর্থ আইভান, অপশন ডি। এরপরের প্রশ্ন 9-এর দাগে প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল। প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল, সেটা হবে অপশন সি, অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে প্যারিসের শান্তি সম্মেলন হয়েছিল। এরপর 10-এর দাগের প্রশ্নে বলা হয়েছে ইল দুচে কার উপাধি? ইল দুচে কার উপাধি? সেটা হবে অপশন বি, অর্থাৎ মুসোলিনির উপাধি। তাহলে এখানে এই প্রশ্নগুলো হলো বিভাগ কয়ের এমসিকিউ টাইপ যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করে দিলাম। এরপরের যে প্রশ্নগুলো আছে দেখো আমাদের বিভাগ খ। বিভাগ খতে যে প্রশ্নগুলো বলা আছে 6টা প্রশ্ন, 1 নম্বর করে 6 নম্বর এখানে দেওয়া হয়েছে। 2-এর দাগে আছে প্রতিটি উপবিভাগ থেকে অন্তত একটি করে মোট 6টি প্রশ্নের উত্তর দাও। 2-এর দাগের এ, এক কথায় উত্তর দাও। 2-এর দাগের এর 1, জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? জুলাই বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন? সেটা হবে এখানে হবে 10ম চার্লস, 10ম চার্লস। এরপর 2-এর দাগে বলা হচ্ছে কে প্রথম রেল ইঞ্জিন আবিষ্কার করেন? সেটা হবে জর্জ স্টিফেনসন, জর্জ স্টিফেনসন। এরপরে রাশিয়ার পার্লামেন্টের নাম কি? এটা তোমরা জানো, রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা। এরপরে সত্য বা মিথ্যা নির্ণয় করো। প্রথম প্রশ্ন কি বলা আছে? ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল তুরস্ক ও রাশিয়ার মধ্যে, এটা মিথ্যা। এরপরে 1763 খ্রিস্টাব্দে সপ্তবর্ষব্যাপী যুদ্ধ বাধে, এটাও এখানে মিথ্যা বলা আছে, অর্থাৎ ভুল বলা আছে। এরপরের প্রশ্ন হিটলার হিটলার নতুন অর্থনৈতিক নীতি বা নিউ ইকোনমিক পলিসি ঘোষণা করেন, এটাও এখানে ভুল বলা আছে। এরপর সি এর দাগে যেটা বলা আছে প্রশ্ন নিচে বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যা নির্বাচন করো। সি এর দাগের 1 বিবৃতি বলা আছে নেপোলিয়নের পতনের পর অষ্টাদশ লুই ফ্রান্সের সিংহাসনে বসেন। তো এখানে তোমাদের কোনটা সঠিক হবে? সব ব্যাখ্যা একটা সঠিক হবে, যে ভিয়েনা সম্মেলনের কর্তারা দুর্বল রাজাকে ফ্রান্সের সিংহাসনে বসাতে চেয়েছিলেন। এরপরে 2-এর দাগের প্রশ্ন বিবৃতি কি বলা হয়েছে দেখো, ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির সামরিক শক্তি ভেঙে দেওয়া হয়। এখানে তোমাদের ব্যাখ্যা 3টা সঠিক হবে, জার্মানি ভবিষ্যতে যাতে বিশ্ব শান্তি ভঙ্গ করতে না পারে তার ব্যবস্থা করা হয়। এরপরের যে প্রশ্নগুলো এখানে আছে দেখো বলা আছে কি বিভাগ গ, সেখানে বলা হয়েছে বিভাগ গ এর মধ্যে যে প্রশ্নগুলো সেটা হচ্ছে 4টে প্রশ্ন আছে, 2 নম্বর করে উত্তর করতে হবে। 2 নম্বর করে প্রশ্ন মার্ক এখানে দেওয়া হয়েছে। 3-এর দাগের প্রথম প্রশ্ন যে বলা হয়েছে কবে কাদের মধ্যে ভিল্লা ফ্রাঙ্কা সন্ধি স্বাক্ষরিত হয়েছিল, সেটা তোমরা এই অবধি লিখবে যে 1859 খ্রিস্টাব্দে ফ্রান্সের তৃতীয় নেপোলিয়ন ও অস্ট্রিয়ার জোসেফ পিডমন্টের
সম্মতির অপেক্ষা না রেখেই একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পাদন করেন, যা ভিল্লাফ্রাঙ্কা সন্ধি নামে পরিচিত। এই সন্ধি দ্বারা লম্বার্ডি ও মিলান পিডমন্টের সঙ্গে যুক্ত হলেও ভেনেসিয়া অস্ট্রিয়ার অধীনে থেকে যায়। ক্যাভুর এই চুক্তিকে নেপোলিয়নের বিশ্বাসঘাতকতা বলে বর্ণনা করেছেন। এর পরের প্রশ্ন 2 দাগে কি বলা হয়েছে দেখো, শক্তিসাম্য নীতি কাকে বলে? লিখবে ভিয়েনা সম্মেলনে প্রধান 3টি নীতির অন্যতম ছিল শক্তিসাম্য নীতি। এই নীতির মূল কথা হলো আগামী দিনে ফ্রান্স যাতে শক্তিশালী হয়ে ইউরোপের শান্তি বিঘ্নিত করতে না পারে তার জন্য ব্যবস্থা গ্রহণ করা। এই নীতি অনুসারে ফ্রান্সের উত্তর পূর্বে অবস্থিত বেলজিয়ামকে হল্যান্ডের সঙ্গে এবং রাইন প্রদেশগুলিকে রাশিয়ার সঙ্গে যুক্ত করা হয়। এরপরে যে প্রশ্নগুলো আছে দেখো, 3 দাগের প্রশ্ন, সেখানে কি বলা আছে? জোলভেরাইন কি? তাহলে উত্তর লিখবে কি? জোলভেরাইন হলো একটি শুল্ক সংঘ, আর এটি 1819 খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ মাজেন এর উদ্যোগে এবং প্রাশিয়ার নেতৃত্বে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন জার্মান রাজ্যগুলিতে যে বিভিন্ন ধরনের আমদানি রপ্তানি শুল্ক চালু ছিল তা দূর করার জন্য এই শুল্ক সংঘ প্রতিষ্ঠিত হয়েছিল। 1850 খ্রিস্টাব্দের মধ্যে সব জার্মান রাজ্য এর অন্তর্ভুক্ত হয়েছিল। জোলভেরাইন জার্মানির ঐক্য আন্দোলনের পটভূমি রচনা করেছিল। এরপর 4 দাগের যে প্রশ্ন, সেটা বলা হয়েছে কি? সুয়েজ খালের গুরুত্ব কি ছিল? সুয়েজ খাল হল ভূমধ্যসাগর ও লোহিত সাগরের মধ্যে সংযোগকারী একটি কৃত্রিম জলপথ, যা 1869 খ্রিস্টাব্দে খনন করা হয়। এটি মিশরের ভেতর দিয়ে তৈরি এবং ইউরোপ ও রাশিয়ার মধ্যে নৈপথের দূরত্ব অনেক কমিয়ে দেয়। তাহলে এটা লিখবে। এরপরে সুয়েজ খালের গুরুত্ব বলে পয়েন্ট করবে ইউরোপ ভারত নৌপথে ছোট করে দেয়, ব্রিটিশ উপনিবেশবাদে সহায়ক, বাণিজ্যের প্রসার এবং ভূ রাজনৈতিক গুরুত্ব, পয়েন্টগুলো করবে। পরের প্রশ্ন দেখো কি বলা আছে, 5 দাগের প্রশ্ন, সেটা হচ্ছে প্রথম নিকোলাসের গৃহীত 3টি নীতি কি? তাহলে লিখবে রাশিয়ার জার প্রথম নিকোলাস শাসনকাল যে প্রধান 3টি নীতি গ্রহণ করেছিল সেগুলো হলো, এই পয়েন্ট করে লিখবে। এরপর 6 দাগের প্রশ্নে বলা আছে জেনারেল ফ্রাঙ্কো বিখ্যাত কেন? তাহলে জেনারেল ফ্রাঙ্কো কেন বিখ্যাত সেই পয়েন্টগুলো এখানে করবে। তাহলে তোমাদের দেখো প্রশ্নগুলো হয়ে যাবে। তাহলে দেখো আমাদের বিভাগ ক, খ এবং গ এর যে প্রশ্নগুলো ছিল 3টে বিভাগের এমসিকিউ এবং প্রশ্ন, 1 নম্বর এবং 2 নম্বর প্রশ্ন ক্লাস 9 এর ইতিহাস যে 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে বিভাগ ক, খ এবং গ এর। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।